স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নাল একটি সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টাল, এই সমস্ত জায়গায় যে সমস্ত খবরগুলোর শিরোনাম হয় আমরা চেষ্টা করি জানিয়ে দিতে। একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইন অতিথিরা যুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আমার পাশে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন। জনাব খাজা মঈনুদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা তো আগেই জানিয়েছি আমরা এই অফেয়ারে। কিন্তু আজকে একটা বড় অংশ জুড়ে আমি বিশ্বকাপের প্রেডিকশন নিয়ে একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে। সাধারণত রাজনীতি নিয়ে কথা হয়, কিন্তু এই অংশটা একটু রাখতে চাই শেষ অংশে। এবং দর্শক বলে রাখি, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে তো আপনারা আছেনই এবং আমাদের সঙ্গে আলোচনার বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অনলাইনে অতিথিরা যুক্ত হবেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। বলে রাখি, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন তো আছেনই, এখন এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির দলীয় সাবেক এমপি এবং সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আসিফা আশরাফি পাপিয়া, অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং বাংলাদেশে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, তিনিও আছেন। মাহফুজুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। খাজা মঈনুদ্দিন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আপনি আপনার সাংবাদিকতার কেরিয়ারে কূটনৈতিক বলুন কিংবা অর্থনৈতিক বলুন বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন এবং সেই প্রতিবেদনের মধ্যে আমরা নানা অ্যাঙ্গেলের বিশ্লেষণ দেখি। আজকে খোদ আপনি আমার সঙ্গে বসে আছেন, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আমরা তো শিরোনামে বলছিলাম যে মিয়ানমার হয়ে চীন বাংলাদেশ একটা অর্থনৈতিক করিডোর তৈরি হবে। খোদ বেইজিং এই প্রস্তাবটা দিয়েছে এবং এটা বলা হচ্ছিল অনেক দিনের অ্যান্টিসিপেশন ছিল বাংলাদেশের এবং এটা হতেই হতো। দেরিটা হলো নানা কারণে, ঠিক আছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার ঘটবে আশা করি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, যে চুক্তিটাকে বলা হচ্ছে একটা ফাঁদের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। এই করিডোরটা হলে ওই চুক্তি কি ভায়োলেট হবে, মানে ওই চুক্তির কোনো ক্লসের সঙ্গে এটা সাংঘর্ষিক হয় কিনা? আপনাকে ধন্যবাদ। চুক্তির ক্ষেত্রে যেটা হয়, যখন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তির কন্টেন্ট অনেক সময় পাবলিক করা থাকে না। যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর কিছু কিছু চুক্তির কন্টেন্ট পাবলিক হয়নি। আবার চীনের সাথেও অতীতে আমাদের কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ইনক্লুডিং 1977 যে মিলিটারি ইকুইপমেন্ট সরবরাহ, এই জাতীয় যে চুক্তিগুলো আছে, ওই চুক্তির সব ক্লজ কিন্তু পাবলিক না। এটা আমরা বাইল্যাটারালি বাউন্ড ছিলাম পাবলিক না করতে। সুতরাং বাইল্যাটারাল এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু গোপনীয়তা কোনো কোনো চুক্তির থাকে, সেটা জাতীয় স্বার্থ বিবেচনা করে গোপন রাখা হয়। যদি জাতীয় স্বার্থ বিবেচনা করে গোপন রাখা হয় সেটা ভালো, কিন্তু অনেক সময় জাতীয় স্বার্থের পরিপন্থী থাকে, তখন সমস্যা হয়। কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং অগাস্ট বিপ্লবের পরে এই স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষ কিন্তু রাস্তায় নেমে অ্যাসার্ট করেছে। সুতরাং এখানে আমাদের যে ফরেন পলিসি বা যে চুক্তি স্বাক্ষরের ইস্যু, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি হওয়ার কথা। সুতরাং এখানে আমেরিকার সাথে চুক্তি, চায়নার সাথে যে সমস্ত চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা থিওরিটিক্যালি কন্ট্রাডিক্ট করার কারণ নাই। প্র্যাকটিক্যালিটি হচ্ছে মিয়ানমার একটা হটস্পট ইন গ্লোবাল পলিটিক্স। আমেরিকার অতীত ফোকাস ছিল মিডল ইস্ট, সেখান থেকে সাউথ এশিয়ার একটা বড় ফোকাস। আপনি জানেন যে বার্মা অ্যাক্ট আমেরিকান কংগ্রেস পাস করেছে কয়েক বছর আগে। সুতরাং বার্মা নিয়ে তাদের বা মিয়ানমার নিয়ে তাদের একটা প্ল্যান, তাদের মতো করে প্ল্যান আছে। আর বাংলাদেশের অবস্থানটাও দেখেন, বাংলাদেশ হচ্ছে অর্ধেকের একটু বেশি সাউথ এশিয়ান কান্ট্রি। আমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্কের উদ্যোক্তা এবং সার্কের মধ্যে ছিলাম, কিন্তু একই সাথে বাংলাদেশ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ারও আসলে গেটওয়ে। এবং আপনি জানেন যে আমাদের পাকিস্তান আমলে পাকিস্তান, বাংলাদেশ যে ইস্টার্ন উইং ছিল, সেখানে বাংলাদেশ আমেরিকার সাথে দুটো চুক্তির পার্ট ছিল, সিয়াটো এবং সেন্টো। মানে সিয়াটো মানে হচ্ছে বাগদাদ প্যাক্ট, যেটা যেহেতু পশ্চিম পাকিস্তান তখনকার ইরাকের কাছাকাছি, ওই প্যাক্টের অংশ ছিল। এদিকে সিয়াটো যেটা সাউথ ইস্ট এশিয়ার সাথে, যেহেতু বাংলাদেশ এই প্রান্তে, সেটারও পার্ট ছিল। এই জন্য বলা হতো পাকিস্তান ওয়াজ দ্য মোস্ট অ্যালাই অফ আমেরিকা সে সময়। এখন যেটা হয়েছে যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক দিনের, কিন্তু একই সাথে চায়নার সম্পর্ক তো নতুন না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবা কিন্তু চায়নার সাথে সম্পর্ক ওপেন করার আমি জনক বলবো। কারণ হচ্ছে 1977 যখন উনি চায়না গিয়ে নানা বিষয়ে কোঅপারেশনের যে চুক্তিগুলো করেন, সেটাই চায়নার সাথে নতুন সম্পর্ক ওপেন করে। মাঝে 2004-এর 3-4-এর দিকে বিএনপি যখন ক্ষমতা ছিল, তখন একটা বাংলাদেশ একটা সাংঘাতিক রকম একটা ভুল করে ফেলেছিল।
তাইওয়ানকে ঢাকাতে একটা ট্রেড অফিস ওপেন করার সুযোগ দিয়েছিল। মানে এক চীন যে সমর্থন দিচ্ছিলাম আমরা থিওরিটিক্যালি এক চীন সমর্থন দেই, এটা এখনো যারা আছেন দু একজন কর্তাব্যক্তি, আমি নাম বলে তাদের বিব্রত করতে চাই না, তাদের কোন বিবেচনা তারা করেছিল আমি জানি না। যদি কোনো রকম পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ফরেন পলিসি আন্ডারস্ট্যান্ডিং থাকতো এটা করার কোনো কারণ নাই। তারা করেছিলেন, তারা এখন বলতবে কেউ কেউ আছেন। করার পরে চায়না কিন্তু তখন বাংলাদেশের সাথে সম্পর্কের গ্যাপ হয়, বিশেষ করে বিএনপি সরকারের সাথে সম্পর্কটা দারুণভাবে গ্যাপ হয়, যেটার সুযোগ পরে আওয়ামী লীগের সরকার নিয়েছিল, সেটা অন্য ইস্যু। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ভারতমুখী নীতি পালন পোষণ করেছে সবসময়, ফলে যে ওপেন পলিসি টুয়ার্ডস আমেরিকা, মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, চায়না, সেটা অনুসরণ করেন ইন্ডিয়া। এখন একটা নতুন সুযোগ তৈরি হলো যে আমরা ইস্টমুখী ফরেন পলিসি পার্সু করছি, এবং মিয়ানমার হয়ে যে আপনি রোড করিডোরের কথা বলছেন, এটা কিন্তু ধরুন চায়নার গ্রেটার যে বেল্ট অ্যান্ড রোড যে প্ল্যান, সেটার অংশ, সেটা চায়নার দিক থেকে। আমাদের দিক থেকে লাভটা কোথায় দেখেন, মিয়ানমার ইজ এ কাইন্ড অফ হিন্টারল্যান্ড, আনএক্সপ্লোরড কান্ট্রি। এটা একটা এটা এমন একটা আইসোলেটেড কান্ট্রি যেটার পোটেনশিয়াল অনেক কিছু আমরা জানি না। আপনি যদি এখন রেঙ্গুনে যান, আপনি কিছু লোক আপনার সাথে ভালো ব্যবহার করবে, কিছু লোক আপনাকে সন্দেহ করবে, কারণ আমাদের সাথে গ্যাপ দীর্ঘদিনের। আমাদের প্রতিবেশী সুদূরের প্রতিবেশীর মতো মিয়ানমার অবস্থা, প্রচুর ফার্মল্যান্ড খালি আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, ওখানে কৃষি কাজ করে বাংলাদেশে সেই শস্য আনা যাবে, নানা রকম সুযোগ আছে। সেই মিয়ানমারের সুযোগটা আমরা নিতে পারছি না। সুতরাং আমার মনে হয় এইটা একটা ফার্স্ট স্টেপ, কিন্তু ডিফিকাল্টি হচ্ছে মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে। আমি এই পয়েন্টে আসতাম, কিন্তু খুব চমৎকার করে আপনি আমাকে নিয়ে এলেন। আমি একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা শরীফ আপি, আপনার কাছে একটু আসি। রাজনীতি নিয়ে আপনার সঙ্গে কথা হয়, এবার যদি একটু বিশ্ব রাজনীতি নিয়েই আপনার নজরটা একটু জানতে চাই, যেহেতু দলের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো হয়তো আপনি নিজেও বিশ্লেষণ করেছেন। প্রথমত, যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সাপোর্ট দিচ্ছে, নানাভাবে অস্ত্র দিচ্ছে। বাংলাদেশ কনফার্ম করেছে, আবারও কনফার্ম করেছে, তারা এক চীন নীতিতে সমর্থন জানিয়েছে, এবং চীনের সঙ্গে একটা অর্থনৈতিক করিডোরের সম্ভাবনাও তৈরি হয়েছে। বেজিংয়ের প্রস্তাব বাংলাদেশ খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। এখানে আসলে গ্লোবাল ভিলেজ আমরা থাকি, নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে একটা মতামত থাকবে, ভারতের লেন্স দিয়েও তো একটা অংশ ভারত দেখবে। আপনার কি মনে হয়, যত সহজে চুক্তি হচ্ছে তত সহজে বাস্তবায়ন হবে? ঝামেলা কি হবে না? বাদ কেউ সাধবে না? কি করণীয়? এখানে থেকে আমি যারা আছেন সমালোচক, প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক মহিউদ্দিন ভাই যেটা বলেছেন, উনি যথার্থ বলেছেন। রাষ্ট্রপতি জিয়া রহমানের সভা থেকে শুরু করে চায়নার সাথে বাংলাদেশের রাষ্ট্রের সরকারের সম্পর্ক ছিল খুবই ভালো, এবং জাপান বাংলাদেশের ডেভেলপমেন্ট ওয়ার্কে অনেক বাংলাদেশের বিনিয়োগ আছে, তাদের ঋণ আছে, তাদের ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সবকিছু। 2001-এ ক্ষমতায় আসার পর তাইওয়ানের সাথে মেলামেশা এবং তাদের দূতাবাস করাকে কেন্দ্র করে চীনের সাথে রাষ্ট্রীয় সম্পর্কের একটু অধঃপতনই ঘটে। সেই ঘটনা ঘটতে যে ওটা আওয়ামী লীগ লুফে নিয়েছে, এটা যথার্থ উনি বলেছেন। এখন ব্যাপার হচ্ছে কি, ভারত আমাদের সবচেয়ে বৃহৎ একটা শক্তি, আমাদের রাষ্ট্রের চারপাশ দিয়ে বহমান। এখন ভারত যেভাবে বাংলাদেশ সহ সার্কভুক্ত কান্ট্রিগুলোতে দাদাগিরি করে, আধিপত্যবাদের রাজনীতি করে, এবং নিজেদের মন মতো সমস্ত কিছু এই রাষ্ট্রগুলো, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, এগুলোর উপর দিয়ে করাতে চায়। স্বাভাবিক কারণে মানুষ কিন্তু বিশেষ করে 15টি বছর যে পরিস্থিতির উদ্ভব করেছে, যে রাজনৈতিক সংগঠনকে দিয়ে অপকর্ম করিয়েছে, সেই রাজনৈতিক সংগঠনটিকেই আবার দায় দায়িত্ব সহকারে মাথায় নিয়ে নিরাপদ সহকারে তাদের রাষ্ট্রে রেখে দিয়েছে। তো এত ওপেন নেকেডলি যে করলো ভারত, এইটা তো বিশ্ব দরবারে সকলের কাছে প্রকাশিত একটা জিনিস। আর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বন্ধু খুঁজবেই, সুপ্রতিবেশী সুলভ আচরণ কারা করে, এবং বাংলাদেশের রাষ্ট্রের জনগণ, সরকার এবং বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কারা বেশি ছাড় দিচ্ছে, আবেগ অনুভূতি দেখাচ্ছে, লাভবান হচ্ছে আমরা কিনা, এটা দেখার একটি বিষয়। এখন এই জিনিসটা তো অবশ্যই ভারত ভালোভাবে কখনোই নেবে না। না নেওয়ার কারণে ভারতের
যেহেতু চায়নার সাথে তাদের কিন্তু এখানে দেখুন ব্যবসায়িক একটা বিষয়, আমি এটা পরে আরো আপনার কাছে দীর্ঘ আকারে আলোচনায় আসবো, কিন্তু আপনার বক্তব্যের মাঝখানে এই জিনিসটা হঠাৎ করে মনে পড়লো। আপনি দেখেছেন শুরুর দিকে ভারতের যেই অবস্থাটা ছিল, তারা রীতিমতো ডক্টর ইউনূসের সময়টাকে জিহাদি সরকার বলতো, এবং এই সরকার আসার পর ভারত ওয়েলকাম করেছে, কিন্তু পুশিন ঠেকানো যায়নি। বারবার আমরা চেষ্টা করছি সেই পুশিন মনোভাবটা ঠেকাতে, কিন্তু সেই মনোভাবটা ঠেকানো যায়নি, যদিও মানুষদের আমরা ঢুকতে দেয়নি। এর মাঝখানে হঠাৎ করে প্রধানমন্ত্রী যখন চীন সফর করছে, ভারত কিন্তু তাদের ট্যুরিস্ট ভিসা খুলে দিল। বিশ্লেষকরা বলছেন এটা আসলে ভারতের মনোভাবটা বদলেছে, সাউথ ব্লকে বাংলাদেশ তাদের অবস্থানটা পরিষ্কার করতে পেরেছে। আপনি এটা ফিল করেন কিনা? ভারতের আমি যেটা বিশ্লেষণ দীর্ঘদিন যেটা দেখলাম যে আসলে ভারতের যে সরকারই যাই বদলাক, বাংলাদেশের ব্যাপারে ওদের দৃষ্টিভঙ্গি, যে শোষণ নীতি, আধিপত্যবাদ নীতি, এটা খুব একটা পরিবর্তন হয় না। এখন এটা ভিসা টিসা এগুলো দিয়ে মনে করতে পারে এটা চেষ্টা, যে দেখি আমাদের দিকে আকৃষ্ট হয় কিনা। আমাদের আকৃষ্ট হওয়ার কোনো ব্যাপার না, দাদাগিরিটাই এত বাংলাদেশের মানুষের অপছন্দ। বাংলাদেশের 18 কোটি মানুষ 15 বছর ভারতের এত ন্যাকেটলি দাদাগিরি দেখে, আধিপত্যবাদ দেখে, ইন্টারফেয়ারেন্স দেখে আসলে আমরা তিক্ত বিরক্ত। তো এখন সুপ্রতিবেশী সুলভ আচরণ, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। এখন দেখা যাক ভারত আর জিবিটি কি করে। একদম একদম, মানে অন্তত আমরা বার্তাটা দিতে পারছি। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এই শুনে আপনার সঙ্গে এর আগেও বিভিন্ন সময় আলাপ হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বরাবরই এই বার্তাটা দেওয়া হয় যে তারা আধিপত্যবাদ বিরোধী অবস্থানে থাকে। সরকারও এটা বলেছে, তারাও আধিপত্যবাদ বিরোধী অবস্থানে রয়েছে। কিন্তু কোথাও যেন একটা কনফিডেন্সের ঝামেলা ছিল। নানা ক্ষেত্রে বলা হতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি মুভমেন্টগুলো খুব নতজানু হয়ে যাচ্ছে, যে কারণে আসলে পুশিনের মতো ঘটনা ঘটছে নানা কিছু। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর যে সফরটা হলো মালয়েশিয়া এবং চায়না, আপনাদের কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী কি এবং বাংলাদেশ কি তাদের আধিপত্যবাদ বিরোধী অবস্থানটাকে স্পষ্ট করতে পেরেছে? আপনারা সেই কনফিডেন্সটা পাচ্ছেন কিনা সরকারের প্রতি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমার সহ আলোচকবৃন্দ এবং হচ্ছে যে সম্মানিত 71 জার্নালের দর্শক শ্রোতা মন্ডলীকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমার প্রথম বিষয় হচ্ছে যে আসলে এটা পাপি আপা ঠিকই বলেছেন। আমাদের আসলে আমরা একটা প্রতিবেশী দেশ, বলা হচ্ছে যে প্রতিবেশী দেশটা আসলে চাইলে চেঞ্জ করা যায় না। বন্ধু চেঞ্জ করা যায়, কিন্তু প্রতিবেশী চেঞ্জ করা যায় না, এটা আমাদের বাস্তবতা। কিন্তু আসলে প্রতিবেশী আমাদের যেরকম আমরা প্রত্যাশা করি বা যেরকম হওয়া উচিত বলে মনে করি সবাই, সে জায়গাতে তো আসলে আমরা দুর্ভাগ্য যে আমরা আসলে একটা আধিপত্যবাদ মানসিকতা বা বড় ভাই সুলভ মানসিকতা, দাদাগিরির মানসিকতা আমরা সবসময় দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে 71 সালে সহযোগিতা করেছে, কিন্তু সেখানে তাদের তো নিশ্চয়ই স্বার্থ ছিল, বা পাকিস্তান বিভাগ হয়ে বা তাদের যে দুই দিকে মাথার দুই দিকে ব্যথা থেকে একদিকে, বা এখন এরপরে তাদের যেই আমাদের সীমান্ত হত্যা, আমাদের হচ্ছে যে তিস্তা এই যে পানি ব্যারেজ, এবং হচ্ছে যে বাংলাদেশের সব সময় যে আমাদের উপর তাদের যে একটা এক পেশে যে নীতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী তার যে ভাষা এবং তার যে ভঙ্গি, আমাদেরকে গাজা বানায় ফেলতে চায়, আমাদেরকে মোর্চার মধ্যে দখল করতে চায়, গলা টিপে মেরে ফেলতে চায়, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিমানবন্দরে আসে নামবে, লাল গালিচে সংবর্ধনা নেবে, এরকম যে ভাবসাব বা এরকম একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে কিভাবে আচরণ করতে হয়, সেই যে কূটনৈতিক যে শিষ্টাচার, সেগুলো বহির্ভূত ভাবে তারা যে আচরণ করতেছে, সেটার প্রেক্ষিতে আসলে বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে 54 বছর আমরা স্বাধীনতা অর্জন পার করেছি। সে সময় এসে আমাদের অবশ্যই এমন একটা কূটনীতি থাকা উচিত যেখানে আমরা কারো কাছে মাথা নত করবো না। আমরা সবসময় দেশের স্বার্থটাকে প্রাধান্য দিব, এবং যেখানে এখন সেটা দেখছেন কিনা? আপনাদের চাওয়াটা বলেছেন, প্রত্যাশা বলেছেন, এখন সেটা দেখেছি কিনা? হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে সরকার প্রথম তার যেই সফর আমাদের মালয়েশিয়া এবং বন্ধুরাষ্ট্র এবং চীন সফরের মাধ্যম দিয়ে যে প্রথম সফর শুরু হয়েছে, আমরা মনে করি এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো ইঙ্গিত বহন করে। এখন আলোচনা হবে, পর্যালোচনা হইতে হবে যে আসলে এই সফর থেকে আমরা কি পেলাম, কতটুকু পেলাম, প্রত্যাশার আলোকে। আমি আসলে এই স্টেটমেন্টটা আপনার কাছ থেকে একটু নিলাম। এরপরে আমি যখন বিরতি থেকে ফিরবো তখন আশা করি মালয়েশিয়া সফরটা নিয়ে কথা বলবো, এবং ভারতের সাম্প্রতিক সময়ে যেই ভূমিকা সেটা নিয়েও আশা করি আলাপ করার সুযোগ হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা বলি যে আসলে দুটো দেশ চুক্তি করছে, এবং
সেই চুক্তিতে দুটো দেশই লাভবান হচ্ছে, এরকম ন্যারেটিভ নিয়ে চুক্তিটা হয়। কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গেছে যে দুটো দেশ চুক্তি করলে তৃতীয় চতুর্থ পঞ্চম বিভিন্ন দেশ সেখানে নজর রাখে। আমরা যদি সেই জায়গা থেকে দেখি তাহলে ভারত এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টটা সবচেয়ে বেশি থাকারই কথা, তাই না? প্রধানমন্ত্রী এই চীন সফরকে ঘিরে 5 আগস্টের পর 2024 সালের আমরা দেখতে পেলাম ভারতের ওইখান থেকে বিভিন্ন রকমের মিডিয়াতে, গুরুত্বপূর্ণ মিডিয়াতেও বিভিন্ন খবর আসছিল, যেটা একটা গুজব আকারে পরবর্তীতে আমরা ফ্যাক্ট চেক করেছি। বাংলাদেশ হাইকমিশনের সেখানে প্রতিবাদ হয়েছে, মামলা হয়েছে, হাইকমিশনের সামনে হামলা হয়েছে, পরবর্তীতে কমিশন বন্ধ করতে হয়েছে। আমাদের এখানে ভিসা অফিস বন্ধ করা হলো, ভিসা দেওয়া বন্ধ করা হলো, পুশিনের চেষ্টা হচ্ছে এবং উপদেষ্টা আমাদের ডাক্তার জাহিদুর রহমান তাকে হয়রানি করার অভিযোগ উঠলো। এটুকু ছিল একটা ঘটনা। এরপর আমরা দেখতে পেলাম নতুন হাই কমিশনার এলেন এবং তিনি ভীষণ পজিটিভ কথা বললেন, দুই দেশের জনগণকে একটা শক্তি হিসেবে তিনি তুলনা করলেন। এরপর ভিসা ওপেন করার ঘোষণা দিলেন, ট্যুরিস্ট ভিসা। কখন? যখন খোদ প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, গুরুত্বপূর্ণ চুক্তিগুলো আমরা শুনতে পাচ্ছি। আপনার মনে হয় কিনা সেই সময়ের ভারত ডক্টর ইউনূসের আমলে যে লেন্স দিয়ে আমাদেরকে দেখতো, এখন চীন সফরের পর সেটা আস্তে আস্তে বদলেছে কিনা কিছুটা হলেও? লেন্সের পরিবর্তন হয় না ফরেন পলিসিতে, পরিবর্তন হয় তার কৌশলের। আচ্ছা, প্ল্যানিংয়ের পরিবর্তন হয়, এটাকে বলে পলিসি শিফট। আপনার পলিসি ছিল একটু শিফট করতে পারেন, সাধারণত র্যাডিক্যালি চেঞ্জ করে না। ভারত, আমেরিকা, চায়না এই ধরনের রাষ্ট্রগুলো তাদের রেজিম চেঞ্জ হলেও পররাষ্ট্রনীতি র্যাডিক্যালি চেঞ্জ হয় না। আনফর্চুনেটলি ছোটো ছোটো দেশের ক্ষেত্রে হয়, আনফর্চুনেটলি দু একটা আমাদের দেশে হয়েছে। অগাস্টের পরে ভারত যে পররাষ্ট্রনীতিটা অনুসরণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে, এটাকে আমি বলবো ট্রমাটাইজ ফরেন পলিসি। মানে সমস্ত ভারতের সমস্ত ডিম একটা ঝুড়িতে রেখেছে, সেই ঝুড়িতে শেখ হাসিনা রেজিম। এখানে বাংলাদেশে ভারত অন্য কারোর সাথে, জনগণ তো দূরের কথা, অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে সেই লেভেলের সম্পর্ক রাখেনি। এটা একমুখী নীতি ছিল এবং অগণতান্ত্রিক একটা রেজিমকে সাপোর্ট দিয়েছে। এইটা যে একদিন চলে যেতে পারে মানুষের বিপ্লবের মুখে, এটা ইন্ডিয়ার চিন্তার মধ্যে ছিল না। এবং যেহেতু মানুষ সেই রেজিমকে সরিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, বেসিক্যালি এটা আমি বলবো যে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, শুধু পালিয়ে যায়নি, শেল্টারও দেওয়ার ইস্যু ছিল। ফলে ভারতের ইগোতে লেগেছে যে এখানে পরিবর্তনটা, সেইটাকে পরে যেহেতু প্রফেসর ইউনূসের সরকার ওই বিপ্লবের ফলাফল ছিল, ওই সরকারকে মেলাইন করার সমস্ত চেষ্টা করেছে, সেটা ওই লেন্স দিয়েই করেছে। এখন ভারত এর মধ্যে যেটা করেছে, তার কিন্তু পররাষ্ট্রনীতি থাকতে হবে, বাংলাদেশের সাথে পলিসি থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। সেজন্য সে কিভাবে সম্পর্ক করা যায় রাজনৈতিক দলের জন্য অপেক্ষা করেছে। এই সময় সে চিন্তা করেছে কিভাবে করা যায়। আমি জেনে বলছি কথাটা, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আসলেই ওপেন করতে চায়, সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায়। এখানে সবচেয়ে বড় বেরিয়ারের নাম হচ্ছে ওই যে বাংলা ভাষা যেটাকে বলে দাদাগিরি, বড় ভাই সরু আচরণ। দিল্লির ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন আসছে না। সে চিন্তা করে নেপালও তো আমার পাশে এক জায়গায় আছে, ভুটানও তো আমি এরকম করে চেপে ধরতে পারবো, শ্রীলঙ্কা ওই তো ছোট্ট একটা আইল্যান্ড স্টেট, মলদ্বীপস আমার তো ট্রুপস গেলেই ঠিক হয়ে যাবে। যদিও তার খাঁচা থেকে পাখি ফুরুত করে বের হয়ে চলে গেছে, এই দেশগুলো অনেকেই ভারতের বলয় থেকে বের হয়ে গেছে, বাংলাদেশে সেই বলয় থেকে বের হয়েছে। কিন্তু হয় কি, দিল্লির এটা বোধহয় শত বছরের সম্ভবত মাইন্ডসেটের কারণে, যেহেতু দিল্লি শাসন করেছে অনেক দিন, বেঙ্গলে বিদ্রোহ হয়েছে, ওই মাইন্ডসেট থেকে এখন বেরোতে। তাহলে আমি যদি এখানে এই অংশটা শেষ করি এভাবে যে ভারতের বাংলাদেশ ইস্যুতে পলিসি শিফট হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু স্লাইটলি শিফট হয়েছে। হ্যাঁ, দাদাগিরি ব্যাপারটা কি মাথায় রেখে শিফট হয়েছে নাকি ওটা তো বিহেভিয়ার প্ল্যান? ডক্টর জাহিদের ক্ষেত্রে যেটা হয়েছে, ইন এনি কেস এটা হতো। এখন হয়তো ইন্ডিয়া ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেয়েছে, লাল পাসপোর্ট নেয়নি। কিন্তু আমি প্রাইভেটলি যতটা জেনেছি, লাল পাসপোর্ট হোক আর সাদা পাসপোর্ট হোক, ওনাকে হ্যারাস করা হতোই। এটা একটা বিহেভিয়ারাল প্যাটার্ন ছিল ওখানে। কেন? এটা আগে থেকে চিন্তা করার ছিল। ওই যে বললাম যে আপনি তার চোখে চোখ করে ইকুয়াল টার্মে কথা বলবেন, এটা সে নিতে পারছে না। ইটস এন ইগোইস্টিক ইস্যু। আর আমেরিকার ব্যাপারে আপনি যেহেতু প্রশ্ন ছিল, একটা কথা বলে রাখি, আমেরিকার সাথে ভারতের সাথে আমাদের চায়না বিষয়ের যে কন্ট্রাডিকশন যতখানি হবে, আমেরিকার ক্ষেত্রে ততখানি হবে না, আনলেস দের ইজ এ মায়ানমার ইস্যু। আমেরিকার সাথে যদি চায়নার সাথে আপনি ক্লোজ ইকোনমিক টাইজ, ট্রেড রিলেশন মেনটেন করেন, এটা নিয়ে আমেরিকার খুব মাথা ব্যথা নেই। আমেরিকার মাথা ব্যথা মিয়ানমার ইস্যুতে, স্ট্র্যাটেজিক ইস্যুতে মাথা ব্যথা আছে। ওই জায়গায় ভারতের মাথা ব্যথা অনেক বেশি যে চায়নার সাথে আমরা অনেক বেশি ঘনিষ্ঠ হলাম কিনা। কিন্তু দেখেন, এটা ফরেন পলিসিতে আপনার ব্যালেন্স করতে হয়। আপনি যখনই মালয়েশিয়া, বেজিং এর সাথে সম্পর্ক আরো বেশি জোরে সোরে ওপেন করেছেন, সম্পর্ক গাঢ় করছেন, তখন ভিসা ওপেন হয়েছে। কোইন্সিডেন্ট হতে পারে, কিন্তু তার মানে হচ্ছে
এটা হচ্ছে আপনার কাকতালীয় অনেকগুলো হওয়ার balance সম্ভাবনা করে এখানে এসেছে। খুবই কম, মানে বিশ্লেষকরা তো সেটাই বলছেন। আমি একটু অ্যাডভোকেট পাপিয়া আপনার একটা মতামত জানতে চাই। আপনি শুরুতে বলছিলেন ভারত শব্দটার সাথে দাদাগিরি শব্দটা আপনি যুক্ত করেছেন। ঠিক আছে, একটা দীর্ঘ সময় ধরে তারা আসলে এই ন্যারেটিভটাই রাখতো, এভাবেই বাংলাদেশকে দেখতো। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যখন এলেন, তার ঠিক এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমরা জানতে পারলাম তিনি মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ হলেন, অর্থাৎ তাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো। বাংলাদেশের উপরে যদি তাদের দাদাগিরি মনোভাবটাই থাকে, তাহলে এমন গুরুত্বপূর্ণ একজন মানুষকে এখানে কেন পাঠাবে আর কি? মানে আপনার দিক থেকে যদি কোনো ব্যাখ্যা পাওয়া যায়। জি। তারা তো তাদের লেনদেন এবং দাদাগিরিটা যাতে আগের মতো করার প্রক্রিয়া খুঁজে বেড়াচ্ছে তারা। আচ্ছা, এই প্রক্রিয়া খুঁজে পাওয়ার একটা বিষয় হিসেবেই, প্রলোভন হিসেবেই এবং আধিপত্যবাদের বহিঃপ্রকাশ হিসেবেই হয়তো বা ভিসা পদ্ধতিটা তারা চালু করেছে। বাংলাদেশের মানুষ একটু উন্নত চিকিৎসা পায় কম পয়সায়, কিন্তু বাংলাদেশের চেয়ে উপকৃত বেশি কিন্তু ভারতই হয়। কারণ ভারতের হোটেল সবকিছু কিন্তু এই বিষয়গুলো বন্ধ থাকাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, এগুলোর অবস্থা 12টা কিন্তু বেজে গেছে। কারণ তাদের 80%ই বাংলাদেশি লোকই ওখানে যায়। তো এখন তারা মন্ত্রী পদমর্যাদার লোক পাঠাক আর যাই করুক, তাদের মানসিকতা এবং তাদের যে দলই আসুক রাষ্ট্রীয় ক্ষমতায়, সব দলই কিন্তু একই ধরনের মানসিকতা, যে বাংলাদেশের উপর তারা তাদের আধিপত্যবাদ ফলাবেই, নিকৃষ্ট এবং খুব জঘন্যভাবে। এই 1971 সালে শুরু করে 26 সাল পর্যন্ত তাদের যা ইতিহাস, এখানে ট্রাস্ট, বিশ্বাস পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে কখনোই তারা ধরে রাখতে পারেনি এবং ধরে রাখার চেষ্টাটাও করেনি। এই জন্য এগুলো শুভঙ্করের ফাঁকি, কত রকম তারা কি করবে, এবং তাদের একটা টেনশন থাকাটাও স্বাভাবিক। কারণ যেহেতু জিও পলিটিক্স এর চতুর্দিকেই বাংলাদেশ, আমাদের চতুর্দিকেই ভারত, সব মিলায় মিশায় তাদের নিরাপদে, যে এরকম সুন্দর নিরাপদে ছিল 15 বছর, তারা এখন সেটা নিয়ে একটু উদ্বিগ্ন, হালকা পাতলা হয়তো বা। তবে বাংলাদেশের উচিত যে বাংলাদেশের মানে বন্ধুত্বের ক্ষেত্রটা সম্প্রসারিত করা, এবং এইখানে বাংলাদেশের স্বার্থের সাথে যে সমস্ত রাষ্ট্রের সত্যিকারের প্রকৃত বন্ধু খুঁজে পাবে, বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত। কে সন্তুষ্ট অসন্তুষ্ট একদম একদম। খাজা মহিউদ্দিন, আপনি কাউকে জিজ্ঞেস আমি করবেন? দুজনকে একটা কমন প্রশ্ন দুজনকে করতে চাই। আচ্ছা, তাহলে আমি অ্যাডভোকেট মাহফুজুল হক থেকে শুরু করি, তারপরে জি শুরু করতে পারেন। অ্যাডভোকেট মাহফুজুল হক। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক পলিটিক্সের একটা ফেলিয়ার থাকে। হয় আমরা ইন্ডিয়া সম্পর্কে অতিশয় ক্রিটিক্যাল থাকি, অথবা অতিশয় নতজানু থাকি। এটা ব্যালেন্সটা পলিটিক্সে মিসিং থাকে। এখন যেহেতু একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আপনারা পলিটিক্সে ওই ব্যালেন্সটা আনবেন কিনা, যে ভারতের সাথে বাস্তব ভিত্তিক সম্পর্ক এবং ভারতের জনগণের সাথেও এই যে পিপল টু পিপল, ট্র্যাক টু ডিপ্লোমেসি বলা হয়, যে শুধু সরকার না, আপনার পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, বাংলাদেশের মানুষ যারা মেডিকেল ট্যুরিজম বা অন্য ট্যুরিজমে যাবে, তাদের সাথে ভারতের জনগণের সম্পর্ক, মানে এটা সম্পর্কটা বাড়ানো। তাতে হবে কি, ভারতের তো আমাদের স্বার্থ আছে এবং ভারতীয় জনগণেরও স্বার্থ আছে। ভারতের দিল্লি থেকে যে ফরেন পলিসিটা ওরা মেনটেন করে, সেটা তো অনেক সময় ভারতের জনগণের স্বার্থ কিন্তু একটা রক্ষা হয় না। উইন-উইন সিচুয়েশন আছে, একটা উইন-উইন সিচুয়েশন সুযোগ আছে, উভয় পক্ষের লাভবানের সুযোগ আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? মাহফুজুল হক। জি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে জামাত ইসলামী সবসময় একটা কথা বলে আসছে, যে আমরা দেখেন গ্লোবাল ভিলেজে বসবাস করি। গ্লোবাল এই ভিলেজে আমরা প্রত্যেক একটা রাষ্ট্রে এক একটা পার্শ্ববর্তী, মানে বাড়ির প্রতিবেশী বাড়ির মতো আর কি। তো এখানে আমরা চাইলে দরজা জানালা বন্ধ করে একদম সবকিছু বন্ধ করে আমরা কেউ থাকতে পারবো না বা চলা সম্ভব না। বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত। এক দেশ থেকে কিছু আমদানি করতে হয়, আরেক দেশে রপ্তানি করতে হয়। এইভাবেই আমাদের একটা দেশ উন্নত হয়। আমি মনে করি জামাত ইসলামী সেই জায়গায় সবসময় একটা কথা বলে, যে আমরা প্রতিবেশী, আমি প্রথমেও বলেছি কথা, আমরা চাইলে তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, আমরা বন্ধু চেঞ্জ করতে পারবো। শত্রুকে বন্ধু বানাতে পারবো, বন্ধুকে শত্রু বানাতে পারে এবং শত্রু হয়ে যায় অনেক সময়। কিন্তু প্রতিবেশী আসলে চাইলে চেঞ্জ করে এখান থেকে আরেকজনকে নিয়ে আসা যাবে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই ভারতের সাথে জনগণের একটা, দুইটা দেশের জনগণের সাথে সম্পর্ক হোক। একটা মানে গত 17 বছর যে জায়গাটায় গিয়েছে, দেখা হচ্ছে একদম আওয়ামী লীগ ছাড়া ভারতের আর কোনো বাংলাদেশের কোনো বন্ধু নাই। এবং দেখেন, আওয়ামী লীগ পালানোর সাথে সাথে শুধু আওয়ামী লীগের পরাজয় হয় নাই, ভারতেরও পরাজয় হয়েছে। এবং ভারতের বিভিন্ন সেক্টরে বাংলাদেশে, বিশেষ করে গুম খুনের সাথে যে সকল পুলিশ লোকেরা জড়িত ছিল, বিমানবন্দর দিয়ে কিভাবে দৌড়ায় দৌড়ায় পালাইছে, ভিডিও এখনো থাকে।
তো আমরা মনে করি ভারত যদি তার এই যে বিষয়টা আমাদের তিনজন আলোচকে আমরা বলেছি, আপনিও বলেছেন, যে দাদাগিরির মানসিকতাটা পরিবর্তন করে, যে একটু চিন্তা করে যে আমার প্রতিবেশী দেশগুলোর সাথে আমার ভালো সম্পর্ক না কেন, আমি ওই দিন আরেকটা আলোচনা বলছিলাম যে এখন দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন সেনজেনভুক্ত 27টা দেশ বা 28টা দেশ, সেখানে হচ্ছে যে ফ্রি ভিসা আজকে হচ্ছে, জুন গঠিত হচ্ছে, তারা সেগুলো পরিচালনা করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারত এখন কাঁটাতার দেয়া হচ্ছে এবং সেটাকে মানে উৎসব হিসেবে তারা হচ্ছে যে পালন করতেছে। তাহলে এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি যদি পরিবর্তন না হয়, যদি আপনি হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের সবকিছু নিবেন কিন্তু দিবেন না, সুযোগ সুবিধা সব নেবেন দিবেন না, সবকিছু আপনার এখানে পুতুল সরকার বসানো বা একটা বলদ রাজ্য বানানোর এই মানসিকতা যদি ভারত যদি পরিবর্তন না করে, তাহলে আমরা চাইলেই শুধু হবে না, এক্ষেত্রে ভারতকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এবং ভারতকে এটা হইলে বা এই যে যদি আমাদের আজকে চায়নার সাথে বাংলাদেশের যে সম্পর্ক হচ্ছে, আজকে এখানে করিডোর, ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, এটা ভারতের সাথে আমরা কেন পারতেছি না? বাংলাদেশকে কেন এখন চীনের দিকে যেতে হচ্ছে, মালয়েশিয়ার দিকে, তুরস্কের দিকে বা পাকিস্তান সেই জায়গাতে আবার কেন যেতে হচ্ছে? কারণ হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রটা আমাদের উপর একটা মানে তাদের মানে আমরা যে একটা বড় গাছের নিচে ছোট গাছ বড় হইতে পারে না, এই যে এই বড় গাছের আশ্রয় থাকতে থাকতে আমাদের যে একটা সার্বভৌমত্ব আছে, এটাও তারা স্বীকৃতি দিতে চাচ্ছে না। তারা আমরা কোথায় যাব না যাবো এই যে পয়েন্টগুলো আপনি বললেন অ্যাডভোকেট মাহমুদুল হক, যে পয়েন্টগুলো আপনি বলছেন, আমরা এরকম তো মানে বিভিন্ন খবরও পেয়েছিলাম যে নির্বাচনের ঠিক আগ দিয়ে ওই সময়টাতে জামাত ইসলামীর আমির খুব সম্ভবত ভারত সফর করেছিলেন, সেখানে একটা মিটিংও হয়েছিল, সেখানে কি এই বিষয়টা স্পষ্ট করেছিলেন? না, এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আপনি তো এটা জামাত ইসলাম পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আপনি একটা বিষয় বলছে যে ভারতের কূটনীতিক বা জামাত ইসলামের অফিসে আসছে, একটা মিটিং হয়েছে এবং তারা সেটাকে ওপেন করার জন্য রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে যে একটা বিষয়। কিন্তু এই যে ভারতের জামাতের আমির ভারতে সফর করছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা তথ্য। বুঝতে পারছি। সেখানে আমরা এরকমও বিভিন্ন রকমের খবর পাচ্ছিলাম যে সেখানে অজিত দোভাল ছিলেন ইত্যাদি ইত্যাদি। তার মানে এগুলো আমরা গুজব হিসেবে ধরছি। ঠিক আছে, অ্যাডভোকেট পাপিয়ার কাছে কিছু জানতে চাই। ওই একই প্রশ্ন। আচ্ছা, অ্যাডভোকেট পাপি একটু বলবেন, মানে পিপল টু পিপল কানেকশনের কথা আমরা বলছি, কিন্তু বারবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কানেকশনের কারণে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক বারবার পিছিয়ে পড়ছে বা সেখানে দাদাগিরি ব্যাপারটা চলে আসছে, কি বলবেন? হচ্ছে কি শুধুমাত্র গুনখুমের সাথে যে জড়িত ভারতবর্ষ সরাসরি তা কিন্তু না, বিডিআর পিলখানা হত্যার সাথে একবারে একনিষ্ঠভাবে তারা জড়িত এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত ঘটে এবং নিরাপত্তা জনিত বিষয়ে কিন্তু ভারত পরিপূর্ণভাবে জড়িত। তাহলে এখন একটা রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে যে ব্যাপক ইন্টারফেয়ারেন্স, এতে ভারতের মোটিভ, ব্যাড ইন্টেনশন তাদের পরিবর্তন করতে হবে। কারণ তারা বাংলাদেশের জনগণ, শুধু সরকার আর দল বিরোধী দল বলে আমি বলবো না, বাংলাদেশের জনগণের মোটিভটা আগে তাদেরকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। জনগণের মোটিভ বুঝার পর তাদের এই ক্ষেত্রে পলিসি চেঞ্জ করতে হবে। এত আধিপত্যবাদ, এত দাদাগিরি যেটা 15 বছরে করে গেছে, এটা আর সম্ভব না। এটা ভারতকে, এটা বোধহয় ভারত এবং দেশ হিসেবে তারাও বুঝে গেছে এটা যা সম্ভব না। সবশেষ কিছু জানতে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনারা জনগণের সাথে সম্পর্ক ওপেন করার জন্য আপনারা কি বন্ধু বানাবেন না ওখানে? মানে জাতি হিসেবে আমাদেরও তো প্রাইভেট সেক্টর হোক না, এটা তো অবশ্যই আমরা বানাতে চাই। কারণ ধরেন যে কোনো জিনিস আমদানি রপ্তানির আমাদের যে স্থলবন্দরগুলো আছে, ধরেন আমরা যে জিনিসটা 20 টাকায় পাবো, 30 টাকায় পাবো ভারত থেকে, এটা তো অন্য জায়গা থেকে আনতে গেলে ক্যারিং কস্ট থেকে শুরু করে আনা দেওয়ার খরচও অনেক ব্যাপক আকারে হয়ে যায়। এবং আমি 2001 সালে দেখেছি যে দেশে যখন 20 টাকা চালের দাম হচ্ছে, তখন দেদারসে স্থলবন্দরগুলো বেগম খালেদা জিয়া কথাবার্তা বলে সেগুলো খুলে দিয়ে 15 টাকা 16 টাকা কেজি চাল দুদিনেই হয়ে গেছে। এখন আমাদের চাল, ডাল, নুন, তেল এবং বাংলাদেশের সাথে এমন আষ্টে পৃষ্ঠে ভারত জড়িত যে রাস্তার এপার ওপার, এরকম কিন্তু ব্যাপার। তো এইখানে তো সম্পর্ক রাখবো না, এটা আমাদের তরফ থেকে মানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিএনপি বলেন কি অন্যান্য সকল জনগণ সম্পর্ক না রাখার ক্ষেত্রে কোনো অ্যাডামেন্সি নেই। একদম পরিষ্কার। আমি আরো একটা বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলাপ করব নিশ্চয়ই, চেষ্টা করবো আপনাকে দিয়ে। মানে আমরা তো চীন সফর নিয়ে কথা বলছি, কিন্তু একটা সফট ডিপ্লোমেসি ঘটে গেছে মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে।
শ্রমবাজার নিয়ে বারবার কথা হচ্ছে, কিন্তু এর আগেও কোনো সমাধান আসেনি। এবারও বলা হচ্ছে যে খুব দ্রুত যে শ্রমবাজার খুলবে সেই সম্ভাবনাও নেই, কারণ কিছু জটিলতা এখানে আছে। কতটা দূর করা গেল আর কি? প্রধানমন্ত্রীর প্রথম সফরটা মালয়েশিয়া হওয়াটা আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। ভেরি গুড চয়েস, ভেরি স্মার্ট চয়েস, কোনো সন্দেহ নাই, কোনো বিতর্কের বাইরে গিয়ে। এবং মালয়েশিয়ার সাথে এগেইন এই সম্পর্কটাও কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গাঢ় হয়। উনি কিন্তু ইয়াং লিডার দেন, উনি মালয়েশিয়ার ডক্টর মাহাথিরের সাথে মিলে বাংলাদেশের সম্পর্ক ওপেন করেন। এরপর আস্তে আস্তে লেবার মার্কেট ওপেন হয়। এই লেবার মার্কেট ওপেন হওয়াটা কিন্তু ফ্লাকচুয়েশন আছে। অনেক সময় আমাদের লেবাররা খুব ভালো, শ্রমিকরা খুব ভালো কাজ করে, সেখানে একটা সোশ্যাল সমস্যা হয়েছে, দুটো সোশ্যাল সমস্যা হয়েছে। অনেক সময় বিয়ে শাদী করে ফেলে, কিংবা কিছু ইললিগাল, যেটাকে আনডকুমেন্টেড বলি, সেটা সমস্যা হয়। কিন্তু যেহেতু মালয়েশিয়া এটা বন্ধ করেছে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার আগে আরেকটু বোধহয় হোমওয়ার্ক করার সুযোগ ছিল। প্রধানমন্ত্রী গেলেন, প্রধানমন্ত্রী ফিরলেন কার্যত খালি হাতে। এই বিষয়ে মিঠা কথায় চিড়ে ভিজে না। অ্যাসুরেন্স আপনি বলছেন যখন সবার জন্য ওপেন হবে, মাহাদি আমি যেটা বললেন, তখন ওপেন, তাহলে তো আমাদের স্পেশাল কোনো অর্জন থাকলো না। আমার মনে হয় যে এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনি আরো খুব ভালো মতো জানেন, কারণ আমরা কাজ করতে গিয়ে দেখেছি কিছু কিছু বিষয় আসলে সরকারের হাত থাকে না, কিছু কিছু বিষয় ওই দেশের সরকারের হাত থাকে না। এখানে কিছু এজেন্সি, কিছু দালাল চক্র তৈরি হয়েছে, মানুষদেরকে মানে ভুল মানুষদেরকে প্রভোগ করে এখানে পাঠানো হচ্ছে, এবং তাদের কেউ সর্বশান্ত হচ্ছে, কেউ ইলিগাল ভাবে সেখানে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে শাস্তিটা দেওয়া হচ্ছে। কিন্তু সফরের আগে তো গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে, এবং সরকার চাইলে পরের দিন মালয়েশিয়ান সরকার চাইলে ওপেন করতে পারে না। কিন্তু যদি 1-1.5 মাস আগে থেকে হোমওয়ার্ক করে একটা অ্যাসুরেন্স আনা যেত যে ঠিক আছে, এই প্রসেসগুলো আমরা বাংলাদেশের ক্ষেত্রে স্পেশাল ডায়ালগ শুরু করলাম, আগামী 2 মাস 1 মাসের মধ্যে এটা হবে। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন যেটা সুযোগ আছে, সরকারের উচিত হচ্ছে এখন হোমওয়ার্কটা বাড়ানো, গ্রাউন্ড ওয়ার্কটা করা, যে সমস্ত লবি করা দরকার, যেখানে মালয়েশিয়ার ভিতরে যে সমস্ত সমাধান করা, সেই বিষয়ে আমাদের কূটনীতিক ব্যবসায়ীদের পাঠিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করা। এবং ডক্টর আনোয়ার ইব্রাহিম অসাধারণ নেতা, অসাধারণ নেতা। তো ওনার কাছে যদি বাংলাদেশ বারে বারে ওনার কাছে যায় যে আমরা আপনাদের কাছে দাবি নিয়ে আসছি, আমার মনে হয় না উনি তারপর এই যে সফরের রেশটা থাকতে থাকতে আসলে এটা এই জিনিসগুলো এগিয়ে নেওয়া। অনেক ধন্যবাদ। আমি আরো একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। পুরোপুরি এখন ঠিক আজকে দিনে যা যা ঘটে গেল সেগুলো নিয়েই একটা গুরুত্বপূর্ণ খবর আমার হাতে রয়েছে। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে সেটাকে নিয়ে শুরু করবো। দর্শক, আর একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ডাবর রেড টুথপেস্ট এখন নতুন প্যাকে 10টি ক্লিনিক্যালি প্রমাণিত উপকারিতার সাথে। দাঁতের যত সমস্যা ডাবর রেড সারে। 1 2 3 একে তুই গরম আর ঘাম, তার উপর ঘামাচির তরছে। গরম, ঘাম আর ঘামাচি, এই 3 শত্রুর হাত থেকে বাঁচতে তিব্বত ঘামাচি পাউডার, যার ইরকুসন ত্বকের যাবতীয় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে আপনাকে রাখে ফ্রেশ এবং ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার 3 in 1 এর শক্তি, ঘাম ও ঘামাচির হাত থেকে মুক্তি। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। আমিও তো চা বানাইনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ফ্রেশ ময়দা, হেলদি বেশি, স্বাদেও খুশি। ফাস্ট ওয়াশ লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট প্রথম ধোয়াতেই কাপড়কে করে তুলবে নতুনের মতো উজ্জ্বল। ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, 71 চ্যানেলে আরও একবার আমরা ফিরে এলাম এবং আরও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনাকে দিয়ে শুক্রবার যে দিনটা আমরা ফেলে এলাম, রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আপনাদের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধন হয়েছে। অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন, এবং তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন তার শিরোনামের একটা হচ্ছে, তিনি বলেছেন জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। তিনি বলেছেন আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম, কোনো পরিবর্তন হয়নি। এবং তিনি নিজেই বলেছেন হয়তো কেউ কেউ বলবেন 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতেই পারি, কিন্তু তিনি বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে।
আপনাদের সকালবেলা আসলে কি দেখলেন, মানে এই সরকারের দ্বারা সম্ভব না, এখন এই সিদ্ধান্তে কি চলে এলেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা যেটা অনেক তিনি মিন করেছেন এবং সেটা তো বারবার আলোচনায় আসছে যে এই 5ই আগস্ট যে জুলাই বিপ্লব বলি, আমরা অভ্যুত্থান বলি, এই জুলাই বিপ্লবের যেই চাওয়া ছিল বা প্রত্যাশা ছিল আমাদের, এই নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, সেখানে একটা ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, বিশেষ করে আপনার হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং হচ্ছে আপনার যে বৈষম্য আছে সেটা দূর হবে এবং বিশেষ করে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে যে ফেসিবাদ আছে, বিশেষ করে আমাদের সংবিধান যে সকল কারণে একটা সরকার ফেসিবাদী হয়ে ওঠে, সেই উপাদানগুলো দূর করে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করব এবং যারা এই ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে এবং মানুষকে গুম করেছে, খুন করেছে এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সময় যে হত্যাকাণ্ড হয়েছে বা গণহত্যা হয়েছে এবং পূর্ববর্তী যে গণহত্যাগুলো 17 বছর হয়েছে, সেটার একটা বিচার হবে, নির্বাচন হবে, সরকার গঠিত হবে। তো এখন সরকার গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু দেখা গেল যে সরকার আমাদের শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, কিন্তু শেখ হাসিনা যেভাবে গড়ে উঠেছে রাষ্ট্রীয় কাঠামোতে, যে একটা ফেসিবাদী হয়ে গড়ে উঠেছে, সেই উপাদানগুলো থেকে যাচ্ছে। সেগুলোকে আমরা পরিবর্তন করার জন্য যে গণভোট, যে জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, কিন্তু গণভোটে আমাদের প্রধানমন্ত্রী সহ বিরোধী এখনকার বর্তমান সরকারি দল তারা হচ্ছে যে হার পক্ষে ক্যাম্পেইন করেছেন, কিন্তু যখনই সরকার গঠন করলেন তখন থেকে তারা পুরো ইউটার্ন দিলেন। তারা তখন এসে ওই গণভোটে কি কি দোষ ছিল, জুলাই সনদে কি কি ত্রুটি আছে, সেগুলো নিয়ে তারা আলোচনা শুরু করলেন। যদি এই সব ত্রুটি বিচ্যুতি সবকিছু জানা সত্ত্বেও তারা আগে হায়ার পক্ষে ক্যাম্পেইন করলেন, মানুষকে ভোট চাইলেন, কিন্তু তখন তাদের এগুলো মনে পড়ে নাই। হঠাৎ করে সরকার আসার পরে তাদের এগুলো মনে পড়েছে এবং এসে তখন তারা পুরো মানে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, শপথ নেওয়ার কথা, সেটা নিলেন না এবং তাদের যে এই যে বিচারগুলো করা, এই বিচারগুলো করা কি 4 মাস কি যথেষ্ট সময়? না, আমি বিচারের কথা শুধু বলতেছি না, আমরা যে জায়গাটা মূল জায়গা যেটা সংস্কার বা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন, যে গণভোটের যে বাস্তবায়ন, সেই জায়গায় তো সরকার এখন পর্যন্ত কোন যে 180 দিনের যে সীমাবদ্ধতার জায়গা ছিল এবং হচ্ছে যে সরকারের যে শপথ গ্রহণের কথা ছিল, সেখানে জুলাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল। আপনি দেখেন সরকারের যে ইনিশিয়েটিভ গুলো, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা বড় বড় ইনিশিয়েটিভ ছিল রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে, গুম কমিশন অধ্যাদেশ, সে জায়গাতে সরকার সেটাকে নাই করে দিল। তারপর হচ্ছে যে আপনার মানবাধিকার কমিশন যেভাবে এটাকে কার্যকর করার কথা, বুঝতে পারছি, হ্যাঁ, এটা আপনারা বলেছেন। আরেকটা বিষয় একটু দেখুন আপনাদের বক্তব্যের মধ্যে, এটা জামাতে আমির বক্তব্য তো বটেই, আপনাদের দলের আরেকজন ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, জামাত ইসলামের আমির ঢাকা উত্তর মহানগরের সেলিম উদ্দিন, তিনিও দেখলাম একই সুরে কথা বলছেন। সমস্ত দায়গুলো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জামাত আমির বলেছেন নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় মাতব্বরি করে বেড়াচ্ছেন। সেলিম উদ্দিন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। কেন? কারণ হামে 600-এর বেশি শিশু কেন মরেছে সে কারণে। এখনই কি পদত্যাগের দাবি ওঠানোর মানে ব্যাখ্যাটা কি? না না, এটা আপনার একটু মানে ভিন্নভাবে ব্যাখ্যা করতেছেন। এটা আপনি শুধু আপনি আমাদের বিষয়টা ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন, বিষয়টা এটা না। আপনি দেখবেন আজকে এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন কি, তিনি বলছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের প্রতি আরো বেশি কি দরকার, মনোযোগ দেওয়া দরকার। তিনি মনে হচ্ছে তিনি নিজের মন্ত্রণালয়ে মানে হচ্ছে যে এনজয় করেন না, বরঞ্চ অন্যান্য বিষয়ে বেশি এনজয় করেন। আপনি দেখেন আজকে প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, মানুষ যেভাবে খুন হচ্ছে, আজকে হচ্ছে যে মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন, এটা যদি আপনি আস্থা ফিরে নিয়ে আসতে না পারেন, যদি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় অবনতি হয়, চাঁদাবাজি বাড়ে, চিন্তায় বাড়ে, সমাজে যদি মানুষ যদি নিরাপদে চলাফেরা করতে না পারে, বসবাস করতে না পারে, তাহলে তো মানুষ যখন এক পর্যায়ে যদি বলা শুরু করে যেন আমরা আগে ভালো ছিলাম, তখন এই দায়টা কে নেবে? এই জুলাই বিপ্লবের যে মানুষের যে আকাঙ্ক্ষা, চাওয়া, সেটা যে সরকারের আমরা দেখছিলাম অন্তর্বর্তী সরকারের শেষের দিকে অনেকে বলা শুরু করছিলেন যে আগে ভালো ছিলাম, এখন এসে তারা বলছে না যে আগে ভালো ছিলাম। না, এখন আমরা তো চাই না, আমরা চাই সরকার ভালো করুক, সরকার ভালোভাবে দেশ চালাক,
কিন্তু আপনাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে পরিস্থিতি যেভাবে যেদিকে যাচ্ছে সে জায়গায় যদি সরকার নজর না দেয় বা হচ্ছে জুলাই যে গণভোট মানুষের যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার যে এতগুলো 69% মানুষের দেয়া রায় সেটাকে যদি সরকার তোয়াক্কা না করে তাহলে তো সত্যতা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। বুঝতে পারছি, আপনি একদম স্পষ্ট করেছেন। আমি আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট, বরাবরের মতো স্পষ্ট। অ্যাডভোকেট পাপিয়া একটু বলবেন, প্রথম কথা হচ্ছে সরকার এমন কি করেছে যে বিরোধী দল মর্নিং শোজ দ্য ডে এটা দেখে ফেলেছে? একটু অডিওটা আনমিউট করে। বাংলাদেশের মানুষ হতাশ, আসলে জামাত ইসলাম নিজে হতাশ এবং তার সংগঠন হতাশ। তার নিজে হতাশা এবং সংগঠন হতাশার কারণ আছে, কারণ তারা সবসময় ক্ষমতাসীন দলকে প্রভাব করে আসছে। এবার তারা বাংলাদেশের প্রথম বিরোধী সংগঠন এবং বিরোধী দল পার্লামেন্টে। এই বিরোধী দলের পার্লামেন্টকে যে কত স্যাক্রিফাইস, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত জনবান্ধব হতে হয় এই ধারণা অভিজ্ঞতা কোনোটাই তাদের নাই। তারা শুধু ওই জুলাই সনদ আর নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের কি স্বপ্ন ছিল যে 55,598 বর্গমাইল বাদ দিয়ে 34,000 বর্গমাইল হবে? নতুন বাংলাদেশের কি স্বপ্ন ছিল? সবুজের বুকে লাল পতাকা পরিবর্তন হবে? নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে না। শোনার ধৈর্য থাকা দরকার, বলার আগ্রহ যেমন থাকবে শোনার ধৈর্য থাকতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কি নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল? গুম খুন যে গুমের যে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ত্রুটিপূর্ণ জিনিস উপস্থাপন করছে। এটা বিল আকারে অবশ্যই আসবে, এটা আমি একবারে মানে আশ্বস্ত হয়ে বলতেছি, যেটা অবশ্যই আসবে। কারণ জামাত ইসলামের যারা অপহৃত হয়েছিল অনেকে ম্যাক্সিমামটা ফেরত পাইছে, আমরা কাউকে ফেরত এখনো পাইনি। মৃত্যুর দিনটা আমরা জানতে পারিনি, তার পরিবাররা জানে না। এই জিনিসগুলো জামাত ইসলামকে বুঝতে হবে। শুধু নিজেদের পলিটিক্যাল এজেন্ডা, নিজেদের মন মতো কথা বললে তো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সেটআপ জামাত ইসলাম প্রশাসনের ভিতর করছিল, এই সেটআপ গুলো পরিবর্তন করতে গেলেই দেখা যাচ্ছে তারা দলীয়করণ বলে তারা প্রসঙ্গ তুলছে। আজকে উত্তরের সভাপতি এই কথা বলছে, আর চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণের সভাপতি ওখানে ডাক্তারের হাসপাতালে ডাক্তার কেন পরিবর্তন হয়েছে মাথা নষ্ট করে দিচ্ছে। যে একটা ডাক্তার প্রিজাইডিং অফিসার হচ্ছে, পুলিং হচ্ছে বাড়িতে দাঁড়িয়ে পারলাম। তো সেই ডাক্তার সেখানে তার কতটুকু হচ্ছে, তার সরকারি বেতনভোগী কর্মচারী হওয়ার পর প্রিজাইডিং পুলিং যেখানে হচ্ছে সেখানে বাড়িতে যে ভোট চেয়ে বেড়াচ্ছে, এটা কতটুকু সরকারি চাকরি বিধিসম্মত হয়? বিধিসম্মত এখন পুরো সেটআপটা তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এগুলো পরিবর্তন হলেই ওনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কি ব্যর্থতা আছে? আমি আত্মহত্যা করলাম, আমি ছাদ থেকে পড়লাম। স্বরাষ্ট্রমন্ত্রী এই যে মানসিক বিপর্যয়, মানসিক রোগাগ্রস্ত, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায় আছে? এখানে মোটিভেশন করতে হবে, কাউন্সিলিং করতে হবে। এখন পরিবারের পিতা 5 জনকে মেরে ফেললো করে নিজে আত্মহত্যা করলো, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায় আছে? বিচারটা যাতে বিচার করবে কে যদি বাদী থাকে, নাহলে তো ইউডি মামলা হবে। গড়পড়তা হারে কথা বললে তো হবে না। এখানে নিয়ম কানুন আইন সিআরপিসি সবকিছু মিলায় মিশায় বলতে হবে। এখন কেউ যদি আমি একটু কথা বলতে পারে, হ্যাঁ, একটু মাহফুজুল হকের মন্তব্যটা শুনে এসে তারপর আপনার কাছে আসি। অ্যাডভোকেট মাহফুজুল হক, একটা বিষয় একটু বলবেন। অনেকে এটা বলছেন যে জামাত ইসলামী বিরোধী দল হিসেবে কথা বলবে, সরকারকে ভুল ধরিয়ে দেবে, চাপে রাখবে, এটা তাদের দায়িত্ব, কিন্তু সময়টা ঠিক হচ্ছে না। মানে অর্থাৎ এখনই এত হার্ড টক করার সময় নেই। এই জায়গাটাতে এসে বলা হচ্ছে আপনাদের অভিজ্ঞতার একটা অভাব রয়েছে। জি না, আপনি শুনেন, এটা তো বললে হবে না। আপনি সময়ের কাজ সময় না করে অসময় করতে তো পারবেন না। আপনি সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, এটাকে আপনি 5 বছর পরাজয় করবেন নাকি? আপনার তো এখানে না, আপনার কমিটির প্রস্তাব তো করছিল না, আপনার এটা বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে তো মানুষ ভোট দিয়েছে। আপনি যে আপনার মন মতো করলে হবে নাকি? তা আপনি এটা দিকে আমরা বলবেন নাকি আমরা 3 বছর সময় দিব? এটা আপনাকে তো এটা ওনার মতো ওনারা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে এখন এক রাতের ভিতরে 30টা বিসি পরিবর্তন করে দিবেন, সব জায়গায় দলীয় মানে লোক বসায় দিবেন। কিন্তু দেখুন অ্যাডভোকেট মাহফুজুল হক,
যেই জায়গাটা নিয়ে আপনাদের আপত্তি ছিল, ধরুন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রামিসা, সেটা হত্যাকাণ্ডের সমাধান কিন্তু আমরা 1 মাসেরও কম সময়ের মধ্যে হয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জি, আপনি বাধ্য হয়ে আপনি কেন আপনি ইসলাম ব্যাংকে এই যে হস্তক্ষেপটা করলেন, ইসলাম ব্যাংকে হস্তক্ষেপ করলেন কেন? এই ইয়াকে আপনাদের গ্রাহকদেরকে এতদিন রাস্তায় রেখে জলগোলা করে সবসময় পানি খায়, কিন্তু জলগোলা করে যে পানি খায়। অ্যাডভোকেট পাপি, আমি আসবো। অ্যাডভোকেট পাপি প্লিজ, আমি আপনার কাছে আসবো, একটু শুনে নিই। হ্যাঁ, শেষ করুন অ্যাডভোকেট মাহমুদ। হ্যাঁ, আপনি আফা বললেন, আফা ওই যে ইয়ার মতো শেখ হাসিনার বা আওয়ামী লীগের আমার মতো যদি বলা শুরু করেন যে কার বেডরুমে কে হত্যা হয়েছে, সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী? উনি তো ওটা বলেননি, উনি বলেছেন কেউ যদি সুইসাইড করে সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা কি হবে? আপনি কুমিল্লাতে হচ্ছে যে মাদক বিরোধী একটা মানববন্ধনে গুলি করে আজকে প্রেমা হচ্ছে যে ঢাকা মেডিকেলে ইয়া হচ্ছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আচ্ছা, আমি এই যে অনেকগুলো রেফারেন্স দিলেন, এগুলো নিয়ে একটা অ্যাডভোকেট পাপিয়ার কাছে আসি। অ্যাডভোকেট পাপিয়া শেষ করুন। জি, অ্যাডভোকেট পাপিয়া। এখানে ব্যাপারটা হচ্ছে কি, সহিংসতা কতটুকু হয়েছে সরকার ক্ষমতা থাকলে চোখে দেখে না। রাজনৈতিক সহিংসতা এক জিনিস, আর হচ্ছে ভাই বোনকে মারলো, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল করে মরলো, ছেলে সম্পত্তি নিয়ে গন্ডগোল করে বাবা মাকে মারলো। প্রত্যেকটা এই যে বাদী থাকতে হবে, বাদী তো পরিবারের ভিতর কিংবা তাদেরকে উৎসাহী হয়ে থাকতে হবে প্রথমত। সেগুলোতে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করে সরকারের কোনো লোকালি কেউ পক্ষ অবলম্বন করে, সেইখানে দলের দোষ দেওয়াটা স্বাভাবিক হয়। কিন্তু 5 জনের ভিতরে 4 জনকে আমি মারলাম, নিজেই মরে গেলাম, পরিবারের তরফ কেউ থাকলো না। এই দায় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা, পাণ্ডিত্য এই সমস্ত দেখে আসলে জামাত প্রচন্ড ঈর্ষান্বিত। ওনাকে নিজেরা শিখে পড়ে যোগ্যতাটাকে খণ্ডন, যোগ্যতার চেয়ে অতিরিক্ত যোগ্য হওয়ার, তৈরি হওয়ার বাদ দিয়ে আসলে আলাপটা দীর্ঘ করতে পারলে ভালো হতো। এবং এখানে আসলে মূল বিষয়টা স্পষ্ট হলো, মানে এখানে বিরোধী দলের ভূমিকা নিয়েও কথা হচ্ছে যে তারা আসলে কতটা যৌক্তিকভাবে অবস্থান রাখতে পারে। একভাবে শেষ করেছেন আপনি। এবং ত্যাগী, নিবেদিত, নির্যাতিত একটি ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, এতে আমি নিজে আমি আলাপটা এখানে শেষ করছি এবং অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আরেকটি বিরতিতে যেতেই হচ্ছে, ফিরছি খুব দ্রুত, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। 71 চ্যানেলে আরও একবার আমরা ফিরে এলাম। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন তো রয়েছেনই, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন পরিসংখ্যানবিদ ও ডেটা সায়েন্টিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিনুর রহমান খান। হাসিনুর রহমান খান, আপনি নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যমগুলোতে দেখেছেন রীতিমতো আপনাকে নিয়ে একটা হইচই চলছে, কারণ আপনি নির্ভুলভাবে একের পর এক ম্যাচের প্রেডিকশন করছেন এবং একটু আগে আপনার ফেসবুক পোস্টে আপনার প্রেডিকশন কতটুকু অ্যাকুরেসি মেনটেন করেছে সেটা নিয়ে আপনি একটা পোস্ট দিয়েছেন, সেটাও আমাদের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 60% অ্যাকুরেট তথ্য দিয়েছেন এবং একেবারে স্কোর লাইন সহ 100% হয়েছে 5টা ম্যাচ। মেক্সিকো সাউথ আফ্রিকা আপনি বলেছিলেন 2-0, বেলজিয়াম ইজিপ্ট 1-1 বলেছিলেন, স্পেন সৌদি আরব 4-0, সবটাই আসলে ঘটেছে। গতকাল আমরা জার্মানির ম্যাচটা দেখেছিলাম, জার্মানি ইকুয়েডর, সেখানে আপনার প্রেডিকশন ছিল জার্মানি 2টো গোল দিবে, ইকুয়েডর 1টা দিবে, কিন্তু হয়েছে উল্টোটা, জার্মানি 1টা দিতে পেরেছে, ইকুয়েডর 2টা। তার মানে একটা সমীকরণ মিলল না। এই যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের প্রেডিকশন যে মিলল না, এটা কি পরবর্তী রাউন্ড অফ 32-তে প্রভাব পড়বে কিনা, বা আপনি এখনও আপনার ওই কথায় স্ট্রং আছেন কিনা যে হ্যাঁ স্পেন চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা স্পেন ফাইনাল খেলবে? জি, ধন্যবাদ রাকিব। এই প্রেডিকশন তো আসলে যারাই দেখ না কেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু প্রেডিকশন দিচ্ছে। প্রেডিকশন শতভাগ নির্ভুল হবে এটা কেউ বলতে পারে না। বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং পার্সপেক্টিভ আমরা যখন করি প্রেডিকশন, তখন আমরা ধরি নিই যে সেটা কাছাকাছি যাবে, একেবারে শতভাগ নির্ভুল ভাবে হবে সেটা না। আর আমি যেটা দিয়েছি সেটা সাবজেক্টিভ প্রবাবিলিটি, অর্থাৎ এই দলগুলোর তার যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো বিশ্লেষণ করে তার কি সম্ভাবনা রয়েছে অপোনেন্টের সাথে খেললে, প্রত্যেকটা ম্যাচ তার সেই ধরনের প্রেডিকশন দিয়েছি। আপনি ঠিক বলেছেন, আপনার যেমন জার্মানির ম্যাচটির কথা বললেন, সেটির মতো আরো অনেক ম্যাচ আছে যেখানে উল্টো রেজাল্ট হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে স্পেন ড্র করেছে, তো স্পেন সেই ম্যাচটা ড্র করার শুরুর দিকে ম্যাচের কথা বলছি, মানে এটা ছিল বিস্ময়কর, কেপ ভার্দের সঙ্গে ড্র হয়ে গেল ম্যাচটা, ড্র হয়ে গেল। তো এখন এই এমন একটা অবস্থা এসেছে, আসলে আমার গতবারে যে বিশ্বকাপের যে অভিজ্ঞতা
অর্থাৎ প্রেডিকশন দেওয়ার অভিজ্ঞতা আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিজে আমার সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছেন, সেখানে আমাকে ডেকেছিলেন। তো সেটার একটা আত্মবিশ্বাস আমার ছিল। তো সেই আত্মবিশ্বাস, আচ্ছা 2022-এর ঘটনাটা আমি আমার আরেকজন অতিথিকে একটু বলি, যেটা খালেজা মঈনুদ্দিন 2022 সালের ওয়ার্ল্ড কাপের শুরুর আগেই অধ্যাপক হাসানুর রহমান খান একটা প্রেডিকশন টেবিল করেছিলেন এবং তিনি বলেছিলেন ওই দিনই ম্যাচ শুরু হওয়ার আগেই বলেছিলেন যে ফাইনাল খেলবে আর্জেন্টিনা এবং স্পেন, ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত যাবে, আর্জেন্টিনা এবং ফ্রান্স এবং ফাইনালি আর্জেন্টিনা কাপ পাবে, এটা উনি বলেছিলেন শুরুতে এবং আমরা দেখলাম হুবহু সেটাই ঘটলো। জি হাসানুর রহমান খান। জি, আপনি এখন গ্রুপ পর্যায়ে প্রথম রাউন্ডের খেলাগুলো শেষে আমরা সবাই কিন্তু গ্রুপগুলোর দিকে তাকাচ্ছি। 12টা গ্রুপ রয়েছে, আপনি দেখবেন যে 6টি গ্রুপের মধ্যে খেলা শেষ হয়েছে। প্রতিদিন কিন্তু এখন 3টি করে গ্রুপের খেলা শেষ হচ্ছে, অর্থাৎ 6টি ম্যাচ। ফলে সর্বশেষ যেটা অবস্থা দাঁড়িয়েছে, আপনি যদি গ্রুপের স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন, অর্থাৎ গ্রুপের র্যাঙ্কিং গুলো, অর্থাৎ কোন দল 1, 2, 3, 4 এইভাবে রয়েছে, আমি বলবো গ্রুপ সি এবং গ্রুপ ই আমি একবারে নির্ভুল ভাবে করেছি। গ্রুপ এফ এর ক্ষেত্রেও একটু দলবদল হয়েছে। প্রথমে বলেছিলাম জাপান, কিন্তু সেটা হচ্ছে নেদারল্যান্ড। জাপান আর নেদারল্যান্ড 1-2 মানে ইচ আদার অল্টারনেট হয়েছে। এরকম গ্রুপ এ এবং ডি এর কথা, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে দেখবেন যে হয়তো একটা দল এদিক ওদিক হয়েছে, কিন্তু প্রথম 3টি দল যে গ্রুপের ক্ষেত্রে যেটা যাওয়ার কথা 1, 2, 3 সেভাবে হয়েছে। আপনি যখন এই প্রেডিকশন টেবিলটা দিচ্ছিলেন তখন আমরা বারবার নজর রাখছিলাম 15ই জুলাই, মানে 15ই জুলাই বাংলাদেশে কী হবে আমরা জানি না, কারণ আপনার প্রেডিকশন টেবিল বলছে সেই সময় ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে এবং ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে খেলায় আর্জেন্টিনা 2 গোল দেবে, ব্রাজিল 1 গোল দেবে এবং আর্জেন্টিনা এরপর ফাইনালে যাবে। এখনও কি সেই সম্ভাবনা দেখছেন? আপনি রিসেন্টলি ব্রাজিলের খেলা দেখেছেন নিশ্চয়ই। 15ই জুলাই সেমিফাইনাল, 2 নম্বর সেমিফাইনালে তারা মুখোমুখি কি হবে? যদিও রয়টার্সের প্রতিবেদন তারা বলেছে যে এবার খুব সম্ভাবনা আছে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার। রাইট, বর্তমান যে অবস্থা এসছে, অর্থাৎ এই যে প্রথম রাউন্ডের খেলা শেষ হতে আর বাকি 2 দিন, 2 দিন পরে কিন্তু আমরা জানতে পারবো, অর্থাৎ এই দলগুলো এর পরের যে রাউন্ড অফ 32 সেখানে কার সাথে খেলবে। সেখানে একটা পরিষ্কার চিত্র কিন্তু অলরেডি আমরা পেয়েছি। সেই অনুযায়ী সেই পাথওয়ে যদি বিবেচনা করি, এরপরেও কিন্তু আসলে সেই আর্জেন্টিনা এবং স্পেন কিন্তু দেখা হচ্ছে ফাইনালে, এবং তার আগে যে আপনি যেটা বললেন যে সেমিফাইনাল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে হচ্ছে এবং ফ্রান্স স্পেনের মধ্যে হচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা সবাই জানি ব্রাজিলের খেলা কিন্তু এখন পড়ছে জাপানের সাথে, কিন্তু এর পরের রাউন্ডে ব্রাজিল কিন্তু নরওয়ের সাথে পড়তে পারে এবং বড় একটা সম্ভাবনা রয়েছে। তারপরের রাউন্ডে কিন্তু ব্রাজিলের সাথে ইংল্যান্ডের পড়ার কথা, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে যদি উঠিয়ে যায় ব্রাজিল কিন্তু চলে যাচ্ছে সেমিফাইনালে। ঠিক একইভাবে আর্জেন্টিনার একটা পাথওয়ে রয়েছে। আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের সাথে খেলা খুব বড় সম্ভাবনা রয়েছে, এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে তার একটা বড় ম্যাচ হওয়ার কথা। আমরা অনেকে এটা নিয়ে আলোচনা করছি যে পর্তুগালের সাথে আর্জেন্টিনা যদি জিতে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র ব্রাজিল ওইদিকে যদি যায় তার সাথে সেমিফাইনাল তার দেখা হবে। আর অন্যদিকে ফ্রান্স এবং মরক্কোর একটা খেলার সম্ভাবনা রয়েছে, একেবারে 95% সম্ভাবনা আমি বলবো, সেটা কোয়ার্টার ফাইনাল। ফলে ওই দিক থেকে ফ্রান্স মরক্কোকে হারিয়ে দিয়ে যদি সেমিফাইনালে চলে আসে, আর মাঝখানে আরেকটি দল রয়েছে যে স্পেন। আমার যে পাত হয়ে তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা, অর্থাৎ এবার তো আমরা জানি আয়োজক কান্ট্রিজ, আমেরিকা কিন্তু খুব ভালো করবে। আমার হিসেবে কোয়ার্টার ফাইনালে স্পেনের সাথে আমেরিকার দেখা হতে পারে। তো ফলে স্পেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সহজ টিমই পাবে, অর্থাৎ রাউন্ড অফ 16 বলুন বা রাউন্ড অফ 32-তে বলুন। তো ফলে আমেরিকা যদি সেখানে একটা দুর্ঘটনা না ঘটায়, তাহলে কিন্তু স্পেন খুব নির্দ্বিধায় কিন্তু সেই সেমিফাইনালে চলে গিয়ে ফ্রান্সের সাথে মুখোমুখি হতে পারে। প্রেডিকশন গুলো এগুলো কি কন্ডিশনাল, মানে ধরুন সেকেন্ড রাউন্ডের যে এখন মেরুকরণ দাঁড়ালো, এটা দেখে আবার আপনি চেঞ্জ করবেন এরকম কিছু? আমি আসলে ব্যক্তিগতভাবে সেটা করি না। আমি প্রথমেই আপনার 10 জুন এই বছরের আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম, সেখানে 104 ম্যাচে প্রতিটি কোন দল জয় হয়ে পরের রাউন্ডে যাবে সেটাই আছে। কিন্তু বাস্তবতা সেটা আমি যেটা বলেছি যে সব খেলাগুলো তো ওইভাবে ম্যাচ করেনি, অর্থাৎ আমার রেজাল্টের সাথে প্রকৃত রেজাল্টটা মিলেনি। তো সেক্ষেত্রে একটু ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থটা আসলে আপনার প্রশ্নের উত্তর আমি বলবো যে আমি আসলে সেটা সংশোধন করি না, অর্থাৎ আমি আমার আগের জায়গায় স্টিক রয়েছি। ফলে আমার যেভাবে যে দলগুলো যাওয়ার কথা, সেখান থেকে হয়তো কিছু দল বাদ পড়ে যেতে পারে, আবার নতুন করে কিছু দল আসতে পারে, কিন্তু আমার প্রেডিকশনটা কত ভালো দিচ্ছে, সেটা ভালো করছে সেটা দেখা যাবে
রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ 32 থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বোঝার জন্য, মানে মানুষের প্রেডিকশন করলে মানুষের কয়েক ধরনের ধারণা হবে। কেউ বলে যে আপনি সোচ্চার বা গণক জাতীয় কোনো বিষয় কিনা, কেউ বলবে আপনি স্পিরিচুয়াল কোনো বিষয় কিনা, কেউ চিন্তা করতে পারে আপনি একটা স্পেশাল কোনো কোয়ালিটি আছে কিনা, যেটা আপনি বলেন। এই ভিত্তিটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের লোকরা নানান ধরনের মত বিনিময় করছে, এই বিষয়ে কমেন্ট করছে। আমার অর্থাৎ আমি কোনো একটা পোস্ট করে সেখানে এই ধরনের মতামত দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি নিজে স্ট্যাটিস্টিশিয়ান, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর ছাত্র, এখন শিক্ষক বা ডেটা সায়েন্টিস্ট বলতে পারেন। আমরা প্রকৃতপক্ষে ডেটা বিশ্লেষণ করি এবং ডেটা বিশ্লেষণ করে এটার প্রকৃতি কি, অর্থাৎ গতি প্রকৃতি কি, ট্রেন্ড কি, ডেটা কোন দিকে রেজাল্টটাকে নিয়ে যেতে পারে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করি। তো ফলে ডেটা ড্রিভেন একটা সলিউশন পাওয়ার চেষ্টা করি সবসময় আমি। তো ফলে যেটা আসে সেটাই আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। এখানে যেমন আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনাকে আমি ফাইনালে রেখেছি, কিন্তু স্পেনকে আমি বলছি এবার চ্যাম্পিয়ন। আচ্ছা, খুব সম্ভবত ব্যান্ডউইথ একটু সমস্যা, এটা ঠিক করছি আমরা। আজকে এই তো আর 10-15 মিনিট পরে ফ্রান্স নরওয়ে মুখোমুখি হবে। তার যে প্রেডিকশন আমার হাতে সেটা হচ্ছে ফ্রান্স 3 নরওয়ে 1। আমরা দেখবো আসলে ফলাফলটা মেলে কিনা। একটা বিষয় আপনি মানবেন কিনা, ধরুন শুধুমাত্র একটা হাসিনুর রহমান নন, গ্লোবালি অনেক পরিসংখ্যানবিদ, গণিতবিদরা আছেন যারা প্রেডিকশন করছেন। কেউ কেউ ফ্রান্সকে চ্যাম্পিয়ন বানাচ্ছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পেন এবং আর্জেন্টিনাকে চ্যাম্পিয়নের মধ্যে রাখা হচ্ছে অনেকটা কাছাকাছি। হ্যাঁ, আপনার কি মনে হয় মাইন্ডসেট এখানে কতটা ফ্যাক্টর? কখনো কখনো কেপ ভার্দের মতো দল যদি ফাইটিং করে স্পেনের সঙ্গে ড্র করতে পারে, হয়তো অনেক কিছু ঘটতে পারে। আচ্ছা, জার্মান যে ভদ্রলোক প্রেডিক্ট করেছেন গত 2টা ওয়ার্ল্ড কাপ মিলেছে, জার্মান ইকোনমিস্ট, ওনার ভিত্তি কিন্তু ওই দেশের জিডিপি, তারপর ওই দেশের ফুটবল কালচার, তারপর দলের ক্যাপাসিটি, সমস্ত কিছু অ্যাসেস করে উনি প্রেডিকশনটা করেন। ফলে দেখা যাচ্ছে যে ফুটবলে কিন্তু জিডিপি আসলে ম্যাটার করছে, কোন দেশের উন্নয়ন কতখানি, কারণ কেন গরিব দেশগুলো পারছে না, ম্যাল নিউট্রিশন একটা ব্যাপার হিসেবে কাজ করছে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, ব্রাজিল অসাধারণ দল। ব্রাজিলের কিছু কিছু প্লেয়ার দেখবেন খুবই প্রতিভাবান, কিন্তু দিন শেষে খুব দ্রুত ইনজুরি হয়, বিকজ চাইল্ডহুড ম্যাল নিউট্রিশন থাকলে জিনিসগুলো ঘটে। ইউরোপের ক্ষেত্রে আপনি জিনিস দেখবেন না, বিকজ ইউরোপিয়ানরা খেয়ে দেয়ে তাদের সুগঠিত শরীর, যে কারণে ইউরোপে আপনি জিনিস খুব একটা দেখবেন না। আরেকটা যেটা হয় যে এর বাইরে আরেকটা আমার যেটা মনে হয়েছে, ওই দিনের সুনির্দিষ্ট দিনের মুড। আপনার খুব ভালো টিম, যেমন ফ্রান্স নরওয়ে খেলা হবে, কোনো কারণে ফ্রেঞ্চ টিমের মুড যদি ওই দিন কোনো কারণে নষ্ট হয় শুরুতে, এটার তো প্রভাব অবধারিত হবে খেলা। আমি তাহলে একটু শুনে আসি, ডক্টর হাসানুর রহমান আপনাকে এবার পেয়েছি। জি বলুন। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, যেটা আসলে জানতে চেয়েছিলাম, শেষ কথাগুলো শুনতে পাইনি আমরা। হ্যাঁ, মানে অনেকে কিছু মনে করবে। আপনার সঙ্গে যখন আমার প্রথম আলাপটা হলো, তখনই কিন্তু অনেক কমেন্ট সেকশনে বলেছিলেন যে আসলে মানে নেতিবাচক মন্তব্য। অনেকে বলছেন আপনি নিজের দলকে জিতিয়েছেন, অনেকে তো জানেন না যে আপনি আর্জেন্টিনার সাপোর্টার, হয়তো ভেবেছেন আপনি স্পেনের সাপোর্টার। কিভাবে করেছেন কাজটা তাদের উদ্দেশ্যে সহজ করে যদি একটু বলেন। জি, সত্যি একেবারে সত্যি, এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আমি, এখনো হই এবং ভবিষ্যতে হবে, কারণ এটা স্ট্যাটিস্টিক্স যেটা বলে আর কি। দেখুন, প্রতিটি খেলার যে টিম রয়েছে সেই টিমে তো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, এবং সব টিমে যে সব ভালো ভালো প্লেয়ার রয়েছে তাদের এক ধরনের খেলার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন নানান ক্লাবে। ফলে আমি ক্লাব পর্যায়ে সবগুলো খেলা কিন্তু দেখি এই দিনের পর দিন। ফলে গত 10-15-20 বছর ধরে এই ধরনের একটা আমার বলতে পারেন নিজের অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েছে, জড়িয়ে রয়েছে। তো সেইটা বিবেচনায় নেই। আর একটু আগে আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম খুব ভালো করে, যে দেখুন একটি দল কেমন রেজাল্ট করবে সেটা কিন্তু নানান ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে এরকম শত শত ফ্যাক্টর রয়েছে, যে কোনো এই শত শত ফ্যাক্টরগুলো ফ্রান্স এবং নরওয়ে, যদি ফ্রান্সের কোনো একজন প্লেয়ার লাল কার্ড পায়, সেক্ষেত্রে কিন্তু নরওয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট করে এবং দলকে জিতিয়ে দিতে পারে। যদিও নরওয়ে মোটামুটি ভাবে ফ্রান্সের চেয়ে একটু খারাপ দল আমি বলবো, অর্থাৎ ফ্রান্স এগিয়ে এদিক থেকে। খেলার আসলে প্রকৃতি, গতি প্রকৃতি, এই যতগুলো বললাম যে শত শত ফ্যাক্টর রয়েছে, সেগুলো যে কোনো একটা যদি পিছিয়ে পড়ে তাৎক্ষণিকভাবে কোনো টিম, সেক্ষেত্রে খেলার ফলাফলটা উল্টে যেতে পারে। ফলে এখানে আমরা বলি আনসার্টিনিটি, অর্থাৎ ব্যাপক মাত্রায় আনসার্টিনিটি রয়েছে এবং এটা অনেকগুলো সোর্স রয়েছে। আপনি জানেন যে ধরেন সাম্প্রতিক ফর্ম কিন্তু যে কোনো খেলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সাম্প্রতিক ফর্ম বলবো না, ওই যে বললাম হলুদ কার্ড কয়টি, তারপর রেড কার্ড কয়টি। এবছর যেটা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যে এখানে 3টি দেশে খেলা হচ্ছে। কিছু কিছু দেশের ক্ষেত্রে কিছু কিছু স্টেডিয়ামে যে ওয়েদার, সেই ওয়েদার গুলো
বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো যারা ঠান্ডা বা কোল্ড কান্ট্রি বলে আমরা, তারা কিন্তু খুব স্ট্রাগল করছে বা করবে। আবার অন্যদিকে আপনি যদি দেখেন মরক্কো অথবা আফ্রিকার যে দেশগুলো, অথবা আমাদের যে দেশ রয়েছে এখানে ইরাক বলেন, আজকে ইরাকে খেলা রয়েছে, ইরাক কিন্তু ভালো করতে পারে। তো ফলে এই সামগ্রিক আপনার বিবেচনাটা নিতেই হবে সবসময়। এবং আপনি দেখেন যে ডিহাইড্রেশনের যে আমাদের একটা ব্রেক চলে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোচরা কিন্তু তাৎক্ষণিকভাবে খেলার ধরন পাল্টে ফেলছে। অপোনেন্টে যখন বুঝতেছে তাদের দুর্বলতা কোথায়, সেটাকে কিভাবে তারা আরো বেশি সেটাকে ব্যবহার করবে। তো এই ধরনের আসলে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কমন ফ্যাক্টরগুলো এই সমস্ত ফ্যাক্টরগুলোকে বিবেচনা করেই মোটামুটি এক ধরনের সম্ভাবনা তৈরি করার চেষ্টা করেছে যে কোন টিমটা এগিয়ে থাকতে পারে এবং সম্ভাব্য কি ধরনের স্কোর করতে পারে। সেই জন্য এভাবে করে 104টি টিমের প্রত্যেকটি খেলায় এই বিবেচনাটা নিয়ে আসা হয়েছে। আসলে আমরা দেখতে পাই যে বিশ্বকাপের ক্ষেত্রে বরাবরই রাউন্ড অফ 32 এর পর থেকে জমে ওঠে। আপনি কি জানতে চাইবেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি লক্ষ্য করছি যে যারা টিনেজার আছে বাংলাদেশের, যারা ইউরোপিয়ান বা ফুটবল ক্লাবের খেলাগুলো দেখে, তার মধ্যে আমার নিজের ছেলেও আছে, তাদের প্রেডিকশন বেশ মিলে যাচ্ছে। আমি ওর বন্ধুদের খবর টবর আমি জানি, তাদের প্রেডিকশন বেশ মিলছে। ওরা কিভাবে করে? এটা পুরোটাই অভিজ্ঞতা। আমি বলবো আপনি নিজেও ব্যক্তিগতভাবে যদি খেলা ফলো করেন, তাহলে কোন দেশে কোন টিমে কোন ধরনের প্লেয়ার রয়েছে সে সম্পর্কে ধরেন একটা ভালো ধারণা হবে। আর অপোনেন্ট দুর্বল হলে তো বলাই যায়, আমরা এক্সপেক্টেড গোল বলি XG, অর্থাৎ ওই টিম আপনার ডি বক্সের বাইরে থেকে কতগুলো শট নিতে পারে, যেগুলো গোল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের প্রত্যেকটা টিমেরই একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স গুলো নিখুঁতভাবে অঙ্কের মাপে করে করে সবাই বিবেচনা করে না। ফলে ওই অভিজ্ঞতা অবজারভেশন যে নিয়মিত ম্যাচ দেখা, প্লেয়ারগুলো সম্বন্ধে অ্যাকুরেসি সম্বন্ধে একটা আইডিয়া রাখা। সবশেষ ছোট করে একটু বলবেন ডক্টর হাসিনুর রহমান, আপনি বাদে এই অধ্যাপক যারা আছেন, সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় আর কেউ কি করছে এরকম? আমার জানা মতো এই ধরনের কাজ করছে না, কেউ আমার সাথে যোগাযোগ করেনি বা আমি জানতে পারিনি। এই ধরনের ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা সমষ্টিগত পর্যায়ে দলগতভাবে এই ধরনের একটা কাজ করছে বলে আমার জানা নেই বাংলাদেশে। অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনাও আপনাকে, কারণ আগের মতো এবারও এই বিশ্বকাপে সাফল্য অর্জন করুন, কারণ বাইরেও আসলে এটা নিয়ে অনেক ভালো আলোচনা হচ্ছে এবং আমাদের দেশেও আসলে এরকম আলোচনা হবে এবং ফলাফল মিলে যাবে, প্রেডিকশন টিকবে, এটাও আসলে আমাদের জন্য কিছুটা হলেও গৌরবের। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং আপনাকেও ডক্টর কাজী মওদুদী আমাকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার কথা হবে। দর্শক, এই ছিল আজকের 71 জানালে আয়োজনে, এবং আগামীকাল নতুন বিষয় নিয়ে কথা হবে। থাকবেন আমাদের সঙ্গে।